রেভিনিউ তত্ত্ব সম্পর্কে। আমরা এর আগে আলোচনা করেছি কোনো ফার্ম যখন উৎপাদন করে তখন সেই ফার্মটা উৎপাদন করতে যে বিভিন্ন উপাদানগুলো ক্রয় করে তার জন্য যে ব্যয় হয় সেই ব্যয় তত্ত্ব। আজকে আমরা এই রেভিনিউ তত্ত্ব কেন আলোচনা করব? তার কারণ হচ্ছে যে রেভিনিউ তত্ত্ব দিয়ে ফার্মের তো মূল লক্ষ্য মুনাফা সর্বাধিক করা। এখন এই মুনাফা সর্বাধিক করতে গেলে তাকে বাজারে দ্রব্যটা কোন দামে বিক্রি করলে তার আয় কি হবে সেই সম্পর্কে জানা দরকার। সেই কারণেই আজকে আমরা মূলত রেভিনিউ তত্ত্বটা আলোচনা করব। এ প্রসঙ্গে বলে রাখি, অনেকেই রেভিনিউ আর মুনাফার মধ্যে কিন্তু একটা ভুল করে ফেলে। রেভিনিউ মানে হচ্ছে ফার্ম তার উৎপাদিত দ্রব্য বাজারে বিক্রি করে যে অর্থ লাভ করে সেটাকে আমরা বলি রেভিনিউ। উল্টো দিকে ফার্ম তার দ্রব্য উৎপাদন করতে যে ব্যয় হয়, আয় থেকে সেই ব্যয় বাদ দিলে যে অংশ থাকে সেটাকেই আমরা বলি মুনাফা। তাহলে চলো শুরু করা যাক আজকে রেভিনিউ তত্ত্ব। রেভিনিউ তত্ত্বে প্রথম যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হলো যে রেভিনিউ মানে কি। রেভিনিউ মানে হচ্ছে কোনো ফার্ম তার উৎপাদিত দ্রব্য বাজার নির্ধারিত দামে অথবা ফার্ম নির্ধারিত দামে যখন বিক্রি করে তখন বিক্রয়ের ফলে যে অর্থটা পায় সেটাকেই আমরা বলি ফার্মের রেভিনিউ। তাহলে এই রেভিনিউ তিন রকমের হয়। একটা হচ্ছে মোট রেভিনিউ বা টোটাল রেভিনিউ, আর একটা হচ্ছে গড় রেভিনিউ, আর একটা হচ্ছে প্রান্তিক রেভিনিউ। আমরা এক এক করে এই তিনটে রেভিনিউ সম্পর্কে প্রথমে বলবো। প্রথমে হচ্ছে আসি টোটাল রেভিনিউ। টোটাল রেভিনিউটা কি? টোটাল অ্যামাউন্ট অফ মানি অফ আ ফার্ম রিসিভড ফ্রম সেলিং ইটস আউটপুট। অর্থাৎ কোনো ফার্ম তার উৎপাদিত দ্রব্য বাজারে বিক্রি করলো, বিক্রি করে মোট যে পরিমাণ অর্থটা পেল। ধরো ফার্ম বাজারে বিক্রি করলো, কোয়ান্টিটি বিক্রি করেছে 20টা, তার উৎপাদিত দ্রব্য 20টা বাজারে বিক্রি করেছে এবং বাজারে এক একটা বিক্রি করেছে দাম হচ্ছে ধরো 10 টাকা। তাহলে ফার্ম 20 পিস বা 20 একক দ্রব্য বিক্রি করেছে 10 টাকা দামে হলে ফার্ম মোট ক টাকা পাবে? ফার্মের আয় কি হবে? মোট আয় বা মোট রেভিনিউ হবে ফার্মের এই 10 টাকা দাম এবং 20 একক, তাহলে 200 টাকা। ফার্ম পাবে 200 টাকা। এইটাই হচ্ছে ফার্মের মোট রেভিনিউ। তাহলে মোট রেভিনিউ আমরা কিভাবে পাই? মোট রেভিনিউ পাই দ্রব্যের একক প্রতি দাম এবং বিক্রয়ের পরিমাণ, এই দুটোকে গুণ করলেই আমরা ফার্মের মোট আয় বা টোটাল রেভিনিউ পাই। ফার্ম তার উৎপাদিত দ্রব্য যখন বাজারে বিক্রি করছে তখন সেই দ্রব্যটার একক প্রতি কি আয় হচ্ছে। অর্থাৎ এই যে দেখো, ফার্ম 200 টাকা আয় করেছে, মোট আয় 200। কটা বিক্রি করে পেয়েছে? 20 একক বিক্রি করে পেয়েছে। তাহলে একক প্রতি কত পেল? 200 টাকা আয় হয়েছে ফার্মের 20টা বিক্রি করে। অর্থাৎ ফার্ম একক প্রতি 10 টাকা করে পেয়েছে। এই যে একক প্রতি আয়, দ্য রেভিনিউ আর্ন পার ইউনিট অফ আউটপুট সোল্ড, অর্থাৎ ফার্মের বিক্রিত যে একক প্রতি দ্রব্য থেকে যে আয়টা হয়, প্রাপ্ত আয়, সেটাকেই আমরা বলি অ্যাভারেজ রেভিনিউ। তাহলে অ্যাভারেজ রেভিনিউটা দেখো, এই 10 টাকাটা কি ছিল? প্রাইস। তাহলে অ্যাভারেজ রেভিনিউ মানেই তো প্রাইস। কিভাবে পাই? তাহলে আমরা অ্যাভারেজ রেভিনিউ বললে ফর্মুলা যদি লিখি, মোট রেভিনিউকে পরিমাণ দিয়ে ভাগ করতে বললাম, তাহলে মোট রেভিনিউ টিআর, তাকে যখন পরিমাণ দিয়ে ভাগ করছে তাহলে টিআর বাই কিউ। তাহলে এই টিআর বাই কিউ, টিআর মানে আমরা অলরেডি জানি, টিআর মানে হচ্ছে পি ইন্টু কিউ। তাহলে পি ইন্টু কিউ, একে যখন আমি কিউ দিয়ে ভাগ করছি তখন কি পড়ে থাকছে? দাম, পি। অর্থাৎ যে কোনো ফার্মের গড় রেভিনিউ বা অ্যাভারেজ রেভিনিউ দ্রব্যটার একক প্রতি দামের সাথে সর্বদা সমান হয়। তাহলে ফার্ম তার উৎপাদিত দ্রব্য যে বাজারেই বিক্রি করুক না কেন, সর্বদা ফার্মটার গড় রেভিনিউ তার ওই দ্রব্যটার একক প্রতি বাজার দামের সাথেই সমান হবে। এবারে আসি আমরা তৃতীয় যে গুরুত্বপূর্ণ কনসেপ্টের কথা বলছিলাম, মার্জিনাল রেভিনিউ।
মার্জিনাল রেভিনিউ মানে কি? ইকোনমিক্সে আমরা জানি মার্জিনাল মানে প্রান্তিক, প্রান্তিক মানে হচ্ছে পরিবর্তন হবে। কীরকম? যে ফার্ম অতিরিক্ত এক একক দ্রব্য যখন বাজারে বিক্রি করছে তখন তার মোট আয়ের কি চেঞ্জ আসছে। অর্থাৎ যেমন আমি এখানে যে উদাহরণটা দিয়েছিলাম, 10 টাকা দামে 20টা বিক্রি করলে ফার্মের আয় হয়েছে 200 টাকা। আচ্ছা, যদি ফার্ম 25টা বিক্রি করত, ওই 10 টাকা দামি বাজারে যদি থাকে তাহলে ফার্মের মোট রেভিনিউ কত হতো? 25 × 10, তার মানে 250 টাকা। তাহলে ফার্মের 200 টাকা থেকে রেভিনিউ, মোট রেভিনিউ চেঞ্জ হলো কত? 250 টাকা, মানে 50 টাকা। এই যে কয় এককের জন্য? 10, 20 একক থেকে 25, মানে 5 একক বৃদ্ধি, তার ব্যয় বিক্রি বৃদ্ধি হলে 50 টাকা তার আয় বাড়ছে। তাহলে এক এককের জন্য কত বাড়ছে? অর্থাৎ মার্জিনাল রেভিনিউকে আমরা এইভাবে বের করতে পারি, মার্জিনাল রেভিনিউ অফ ফার্ম টোটাল রেভিনিউয়ের কি চেঞ্জ, অর্থাৎ ডেল্টা টিআর বাই বিক্রয়ের মানে কি পরিবর্তন। যেমন আমরা যে উদাহরণটা তোমাদের এক্ষুনি বললাম যে 250 টাকা মাইনাস 200 টাকা, এটা রেভিনিউয়ের চেঞ্জ, মোট আয়ের পরিবর্তন হয়েছে। আর বিক্রয়ের পরিবর্তন হচ্ছে 20 থেকে 25, তার মানে চেঞ্জ হলো কত? 25 বিয়োগ 20, তার মানে উপরে আসছে 50 আর নিচে আসছে 5। তাহলে মার্জিনাল রেভিনিউও হলো 10। তাহলে মার্জিনাল রেভিনিউ এইভাবে আমরা চেঞ্জ ইন টোটাল রেভিনিউ বাই চেঞ্জ ইন আউটপুট, অর্থাৎ এই যে দেখো ডেল্টা টিআর বাই ডেল্টা কিউ, এইভাবেই আমরা মার্জিনাল রেভিনিউ বা প্রান্তিক রেভিনিউ বের করতে পারি। তার মানে অ্যাকচুয়ালি ইট মেজার্স দ্য রেট অফ চেঞ্জ ইন টোটাল রেভিনিউ। কোনো ফার্মের মোট রেভিনিউয়ের পরিবর্তনটা সূচিত করে এই প্রান্তিক রেভিনিউ দিয়ে। তাহলে আমরা কি পেলাম? যে কোনো ফার্মের উৎপাদিত দ্রব্য বাজারে যখন বিক্রি করে ফার্মটা, তখন ফার্ম যে বিক্রয় করে যে অর্থ পায় সেটাকে আমরা বলি রেভিনিউ। এই রেভিনিউকে আমরা 3টে কনসেপ্ট দিয়ে তোমাদেরকে বললাম। একটা হচ্ছে মার্জিনাল রেভিনিউ, একটা অ্যাভারেজ রেভিনিউ এবং একটা হচ্ছে টোটাল রেভিনিউ। এইবার আমরা আসব যে এই যে রেভিনিউ পেলাম, এই রেভিনিউগুলোর ক্ষেত্রে আকৃতি কেমন হবে আমরা রেখাচিত্র দিয়ে দেখব। প্রথমে টোটাল রেভিনিউ এবং মার্জিনাল রেভিনিউ, এদের আকৃতিগত, যদি তারপরে আমরা তাদের তুলনাতে আসব। প্রথমে আসি যে এআর, এমআর এবং টিআর, এই যে 3টে রেভিনিউ আছে। টোটাল রেভিনিউ, টোটাল ইনকাম অফ আ ফার্ম ফ্রম সেলিং ইটস আউটপুট, কোনো ফার্ম তার বিক্রিত দ্রব্য থেকে কি পায় সেটা আমরা টোটাল রেভিনিউ থেকে পাচ্ছি। আর অ্যাভারেজ রেভিনিউ হচ্ছে পার ইউনিট বা একক দ্রব্য বিক্রয় থেকে পাচ্ছে। আর মার্জিনাল রেভিনিউ অলরেডি আমরা বলেছি যে মার্জিনাল রেভিনিউ হচ্ছে তার মোট রেভিনিউয়ের চেঞ্জ। তাহলে এখন এই রেভিনিউগুলোর মধ্যে রিলেশন কেমন, রিলেশনটা কি হবে, এটা এন্টায়ারলি ডিপেন্ড করছে যে মার্কেটে নর্মালি কি অবস্থা আছে, অর্থাৎ মার্কেট স্ট্রাকচারটা কেমন। বাজারে দ্রব্যের দাম কি স্থির আছে নাকি পরিবর্তনশীল? দাম স্থির থাকলে এক ধরনের সম্পর্ক দেখতে পারবো, পরিবর্তনশীল হলে আমরা আরেক ধরনের সম্পর্ক দেখতে পাবো। কিন্তু আমরা ইন জেনারেল মার্কেটে যে সিচুয়েশনই হোক না কেন, 3টে অবস্থা আমরা বলতে পারি। প্রথমত হচ্ছে যখন মার্জিনাল রেভিনিউ ধনাত্মক হবে, অর্থাৎ এক একক বেশি বিক্রি করলে ফার্মের টোটাল রেভিনিউ বাড়বে, তার মানে এটা বোঝাবে যে ফার্মের টোটাল রেভিনিউ ইনক্রিজিং বা বৃদ্ধি পাচ্ছে, এটা একটা রিলেশন। আর যখন ফার্মের মার্জিনাল রেভিনিউ 0 হবে, এটা বোঝাবে যে ফার্ম তার মোট যে রেভিনিউ সেটা সর্বোচ্চ হয়েছে। এরপরেও যদি সে ফার্মটা বাজারে দ্রব্য বিক্রয় করে তাহলে তার টোটাল রেভিনিউ বা মার্জিনাল রেভিনিউটা কিন্তু ঋণাত্মক হয়ে যাবে। অর্থাৎ এখানে আমরা টিআর ম্যাক্সিমাম, এরপরে যদি বিক্রি করে তাহলে টিআরটা হ্রাস পেতে শুরু করবে, ডিক্লাইন করবে।
অর্থাৎ এমআর যখন 0 এর মানে বোঝায় যে টিআর ইজ অ্যাট ম্যাক্সিমাম। আর লাস্ট যদি এমআর ঋণাত্মক হয় এর মানে বোঝায় যে টিআর তখন হ্রাস পেতে শুরু করেছে, ডিক্রিজিং। তাহলে মূলত আমরা টিআর আর এমআর এর মধ্যে যখন আমরা রিলেশনটা দেখছি তখন এই 3 ধরনের রিলেশনটা দেখতে পাই। এবার তোমাদের মনে হতে পারে যে এই রিলেশনটা কিভাবে আমি পেলাম, সেটা আমরা এবার দেখব, একটা চিত্র গ্রাফিক্যালি এবং টেবিল দিয়ে আমরা একটু দেখে নেব। প্রথম হচ্ছে দেখো যে আমরা যদি ধরে নিই যে বাজার ফার্ম তার উৎপাদিত দ্রব্য যে বাজারে বিক্রি করছে সেই বাজারে দ্রব্যের দাম অলওয়েজ স্থির আছে। এটা কোন বাজারের ক্ষেত্রে হয়? পূর্ণ প্রতিযোগিতার বাজার, যেখানে দ্রব্যের দাম অলওয়েজ ফিক্সড বা স্থির থাকে। তাহলে সেক্ষেত্রে টিআর, এআর বা এমআর কার্ভটা কেমন হবে আমরা একটা ছক দিয়ে দেখার চেষ্টা করি, তারপর আমরা গ্রাফিক্যালি আসব। যেমন ধরো যদি আমরা বলি যে বাজারে দ্রব্যের দাম পি, বিক্রয়ের পরিমাণ কিউ, ফার্ম বিক্রি করে যা পাচ্ছে টিআর এবং এআর এমআর, আমরা এই তিনটে বের করতে চাইছি। ধরো দ্রব্যের দাম বাজারে ফিক্সড, আমরা এখানে আলোচনা করতে চাইছি যে রেভিনিউ কার্ভ আন্ডার পারফেক্ট কম্পিটিশন বা পূর্ণ প্রতিযোগিতার বাজার। পূর্ণ প্রতিযোগিতার বাজার মানেই হচ্ছে যেখানে দ্রব্যের দাম স্থির থাকবে। তাহলে ধরো দ্রব্যের দাম স্থির বলতে আমি ধরলাম 10 টাকা দাম আছে। যদি ফার্মে একটা বিক্রি করে তাহলে ফার্মের আয় হবে কত? 10। যদি ফার্ম 2টো বিক্রি করে তাহলে 20 টাকা। ফার্ম যদি 3টে বিক্রি করে 30 টাকা। ফার্ম যদি 4টে বিক্রি করে 40 টাকা। তাহলে ফার্মের গড় আয় বা অ্যাভারেজ রেভিনিউ কি হবে? অ্যাভারেজ রেভিনিউ মানে অলওয়েজ প্রাইস বলেছি, তাহলে প্রাইস প্রথমটাও 10, দ্বিতীয়টাও 10, তৃতীয়টাও 10, চতুর্থটাও 10, তাহলে অলওয়েজ 10। এইবার মার্জিনাল রেভিনিউ। মার্জিনাল রেভিনিউ মানে কি? টোটাল রেভিনিউ এর চেঞ্জ। তাহলে প্রথমে 10 একই আছে, 10ই হবে। 10 থেকে 20 চেঞ্জ হলো কত? 10 থেকে 20, তার মানে 20 বিয়োগ 10, তাহলে এটাও 10 হবে। 20 থেকে হলো কত চেঞ্জ? 30, অর্থাৎ এখানেও চেঞ্জ হলো 30 বিয়োগ 20 মানে 10। 30 থেকে 40, তার মানে এখানেও চেঞ্জ হলো 40 বিয়োগ 30 মানে 10। তার মানে দেখতে পাচ্ছ প্রাইস যা, অ্যাভারেজ রেভিনিউ তাই, মার্জিনাল রেভিনিউ তাই। অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতার বাজারে যেখানে দ্রব্যের দাম স্থির থাকে সেখানে পি, এআর এবং এমআর সমান হয়। এবং শুধু তাই নয়, পি এবং এআর এবং এমআর এটা অনুভূমিক অক্ষের সমান্তরাল। কেমন? যদি আমরা এই বরাবর দেখো, আমরা রেখাটাকে একটু বড় করে দিই, এই বরাবর পরিমাণ আর এই বরাবর যদি আমরা মোট রেভিনিউ আঁকি তাহলে একে কত হয়েছে? 10, 2-এ 20। এইভাবে 3, 4 টিআর রেখাটা মূল বিন্দু থেকে ঊর্ধ্বগামী। এবং এআর রেখাটা কি হবে? এআর রেখাটা 1-এও 10, 2-এও 10, অর্থাৎ এআর রেখাটা যদি আমি এই রেখাচিত্রেই আঁকি, এআর রেখাটা এইরকম অনুভূমিক অক্ষে, এটাই প্রাইস, এটাই মার্জিনাল রেভিনিউ। তার মানে পূর্ণ প্রতিযোগিতার বাজারে যেখানে দ্রব্যের দাম স্থির থাকে সেখানে ফার্মের টিআর রেখা এরকম মূল বিন্দু থেকে ঊর্ধ্বগামী হয় এবং এআর এমআর রেখাটা অনুভূমিক অক্ষের সাথে এআর এমআর পি সমান হয়। অর্থাৎ আমরা বলতে পারি পূর্ণ প্রতিযোগিতার বাজারে সম্পর্ক হচ্ছে পি ইকুয়ালস টু এআর ইকুয়ালস টু এমআর এবং টিআর ক্রমশ বাড়তে থাকে। এটাই হচ্ছে রেভিনিউ কার্ভ আন্ডার পারফেক্ট কম্পিটিশন, দ্যাট মিনস প্রাইস রিমেন্স আনচেঞ্জ অর কনস্ট্যান্ট। এবারে আমরা আসবো যদি বাজারে দাম স্থির না থাকে,
যদি বাজারে দ্রব্যের দাম পরিবর্তনশীল হয়, অর্থাৎ ইমপারফেক্ট কম্পিটিশন, যেমন ধরো একচেটিয়া বাজার বা অপূর্ণ প্রতিযোগিতার বাজার, যেখানে দ্রব্যের দামটা পরিবর্তনশীল, তাহলে সেক্ষেত্রে রেখাটা কেমন হবে? আমরা যদি সেই রেখাটাকে এইখানটাতেই দেখাই, যে ধরো এই বরাবর যদি আমি রেখাটাকে দেখাই, তাহলে সেই রেখাটা টিআরটা কেমন হবে, বা তার সাথে এআরটা কেমন হবে, বা এমআরটা কেমন হবে, এইটা দেখতে গেলে আমরা প্রথমে একটা টেবিল তৈরি করি। ঠিক আগে যেমন দেখালাম, তোমাদের যদি এইখানে আমি একটা টেবিল দিয়ে দেখাই, তাহলে আরো ক্লিয়ার বুঝতে পারবে। ধরো দ্রব্যের দাম পি, পরিমাণ কিউ, মোট আয়, গড় আয় আর প্রান্তিক আয়। এইবার যদি দ্রব্যের দাম ধরো 10 টাকা, তাহলে একটা বিক্রি করতে পারে ফার্ম, তাহলে ফার্মের মোট আয় 10 গুণ 1। যদি দাম কমে 9 হয়, তাহলে ফার্ম বিক্রি করতে পারছে 2টো, তাহলে ফার্মের মোট আয় কত হচ্ছে? 18। যদি ফার্ম 8 টাকা দাম হয়, তাহলে বিক্রি করতে পারছে 3টে, অর্থাৎ 24। ধরো দাম আরো কমলো 7 টাকা, তাহলে বিক্রি করতে পারছে 4টে, 28। যদি দাম আরো কমে 6 টাকা হয়, তাহলে 5টা বিক্রি করতে পারছে 30। যদি দাম আরো কমে 5 হয়, 6টাই বিক্রি করতে পারছে 30। যদি ফার্মের দাম আরো কমে যায়, দ্রব্যের দাম 7টা, তাহলে দেখো এবার কমে গেল 28 টাকা। বা যদি দাম আরো কমে, ফার্মের মোট রেভিনিউ কমে যাচ্ছে। অর্থাৎ আমরা এই যে ছকটা থেকে দেখতে পাচ্ছি, ফার্মের টিআর 10, 18, 24, 28, 30, 30 আবার কমতে শুরু করলো। অর্থাৎ আমি যদি রেখাচিত্রটা আঁকি, তাহলে কিরকম রেখাচিত্র হবে? টিআর কার্ভটা বাড়তে 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 হাইয়েস্ট, তারপরে আবার কমতে শুরু করবে। এই যে জায়গাটা, এইটা কোনতম এককে হচ্ছে? আমাদের এই যে যেখানে 5 টাকা দাম, 6 একক বিক্রি, অর্থাৎ এইটা কিন্তু 6, এইটা আমার হচ্ছে টিআর রেখা। তাহলে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ টিআর রেখাটা। এইবার আমরা এখান থেকে এমআর রেখা, এআর রেখাটাও আঁকবো। এআর এমআরটা কেমন হবে? প্রথমে আসি যে আমরা এখান থেকে এআর বের করছি। এআর মানে কি আমরা জানি? প্রাইস। তাহলে প্রাইস 10, তারপরে 9, 8, 7, 6, 5, 4, 3, তাহলে এআর পেলাম। এবার আসি এমআর। এমআর মানে টিআরের চেঞ্জ। টিআরের চেঞ্জ যদি হয়, তাহলে এটা 10, প্রথমটা 10ই হবে, তারপর 10 থেকে 18, 8, 18 থেকে 24 বিয়োগ করো 6, 24 থেকে 28, তার মানে 4, 28 থেকে 30, তার মানে 2, 30 থেকে 30, তার মানে 0, 30 থেকে 28, দেখো এবার -2, 28 থেকে 24 মানে -4। তাহলে যেখানে দেখো উৎপাদন মোট আয় সর্বোচ্চ হয়েছে, সেখানে মার্জিনাল রেভিনিউটা কি হয়েছে? সেখানে মার্জিনাল রেভিনিউটা 0 হয়েছে, তাই তো? তাহলে আমরা এআর কার্ভটা যখন দেখি 10, 9, 8, 7 ক্রমশ কমছে, কিন্তু এআর কখনো তো গড়, তো কখনো 0 হবে না। ফলে কার্ভটা যদি আমরা ড্র করি, এরকম নিম্নমুখী কার্ভ হবে এআর। এটাই তো দাম রেখা বা পি, এআর সমান পি। এবার যদি আমি এমআর এর দিকে তাকাই, দেখো 10 থেকে 8, 8 থেকে 6 ক্রমশ কমতে কমতে 0 হয়েছে। এবং শুধু তাই না, এমআর কার্ভটা দেখো প্রতি ক্ষেত্রে একই জায়গা থেকে শুরু হয়েছে, কিন্তু প্রতি ক্ষেত্রে এআরটা এমআর এর থেকে বড়। এটা যখন 9, এ তখন তার থেকে ছোট। এ যখন 8, তখন এ 6, এ যখন 7, তখন এ 4, বা এ যখন 6, 2। অর্থাৎ সর্বদা এআরটা এমআর এর থেকে বড়।
আগে আমরা পূর্ণ প্রতিযোগিতার বাজার বা যেখানে দাম স্থির ছিল কি পেয়েছিলাম, এআর আর এমআর সমান। এখানে দেখো এআর কিন্তু প্রতি বিক্রয়ের স্তরে এআর কিন্তু এমআর এর থেকে বড়, ফলে এআর কার্ভটা তো উপরে অলরেডি আঁকা হয়ে গেছে। তাহলে আমাদের এমআর কার্ভটা কেমন হবে? এমআর কার্ভটা হবে ওইখান থেকে স্টার্ট করবে এবং নিম্নমুখী, অর্থাৎ যেখানে 6 একক উৎপাদন হচ্ছে সেখানে দেখো 6 একক বিক্রয় হচ্ছে, সেখানে 0 এমআর 0, এবং তারপরে দেখো এমআর মাইনাস আছে, এখানেও সেই মাইনাসটা দেখানো হয়েছে। তাহলে দাম যখন পরিবর্তনশীল হয়, অর্থাৎ অপূর্ণ প্রতিযোগিতার বাজারে, যেমন একচেটিয়া বাজার, একচেটিয়া প্রতিযোগিতার বাজার, এরকম বিভিন্ন বাজারে যেখানে দ্রব্যের দাম স্থির থাকে না, সেখানে এআর এমআর এর থেকে বড় হয়। আমরা এটাকে আরেকটা বলতে পারি পি ইকুয়ালস টু এআর গ্রেটার দ্যান এমআর হয়, এবং টিআর বাড়তে 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 সর্বোচ্চ হয় এবং তারপরে হ্রাস পেতে থাকে। এবং শুধু তাই না, টিআর যেখানে সর্বোচ্চ হয় এমআর সেখানে 0 হয়। আমরা একটু আগেই এটা বলছিলাম। তাহলে এখন একটা টেবিল দিয়ে এবং গ্রাফটা ক্লিয়ার বুঝতে পেরেছো যে যেহেতু অপূর্ণ প্রতিযোগিতার বাজারে দাম স্থির নেই, পরিবর্তনশীল, ফার্ম তার বিক্রি বাড়াতে গেলে বাজারে দ্রব্যের দামকে কমাতে হবে, ফলে কি হচ্ছে, ফার্ম প্রথম দিকে মোট রেভিনিউ বাড়তে থাকে, কিন্তু একটা নির্দিষ্ট বিক্রয় স্তরের পর তার রেভিনিউ বা আয় কমতে থাকে। এটাই ছিল আমাদের এআর কার্ভ, এমআর কার্ভ এবং টিআর কার্ভের মধ্যে রিলেশন। দাম স্থির থাকলে বা পূর্ণ প্রতিযোগিতার বাজারে কি হবে এবং অপূর্ণ প্রতিযোগিতার বাজারে কি হবে। এইবারে আমরা আসব যে বিভিন্ন বাজারে, তাহলে আমরা এতক্ষণ ধরে যে আলোচনাটা করেছি যদি আমি খুব ছোট্ট করে একটা সিনপসিস করি, কি দাঁড়ায়? আমরা ফার্স্ট বলতে পারি যে দেখো পূর্ণ প্রতিযোগিতার বাজার, যেখানে দ্রব্যের দাম পি স্থির, যেখানে ফার্ম দাম গ্রহীতা, সেখানের সম্পর্ক হচ্ছে এআর এমআর এবং পি কনস্ট্যান্ট থাকে। এবং ডিমান্ড কার্ভটা তাহলে কীরকম হয়? যেহেতু ডিমান্ড কার্ভটা এরকম হয়, তার মানে তোমরা অলরেডি এর আগের আলোচনায় দেখেছো, এইরকম যখন হয় তখন সম্পূর্ণ ইপি সম্পূর্ণ স্থিতিস্থাপক, অর্থাৎ ডিমান্ড কার্ভ ইজ পারফেক্টলি ইলাস্টিক, এবং রেভিনিউ কার্ভস আর হরাইজেন্টাল। রেভিনিউ রেখাগুলোও কিন্তু এআর এমআর রেখাগুলোও যদি আমি দেখাই, তাহলে এখানে এআর এমআর রেখাটাও হচ্ছে এআর রেখা, এটাই এমআর রেখা এবং এটাই দাম রেখা, অর্থাৎ এবং এইখানে যদি একই সাথে আমি আর একটা টিআর রেখাও দেখিয়ে দিতে পারি। এইটা হচ্ছে আমাদের পূর্ণ প্রতিযোগিতার বাজারের সিনপসিস। আর ইমপারফেক্ট কম্পিটিশন, অর্থাৎ যেখানে দামটা স্থির নয়, দাম বাড়া কমা করতে পারে, প্রাইস ইজ ভেরিয়েবল, সেখানে আমরা দেখলাম কি যে এআর এমআর এর থেকে বড় হয়। অর্থাৎ আমি যদি গ্রাফিক্যালি দেখাই, এআর কার্ভ উপরে থাকবে এবং এমআর কার্ভ নিচে থাকবে, এবং এআর এর থেকে এমআর ফলস ফাস্টার, দ্রুত গতিতে হ্রাস পায়। এবং এখানে কিন্তু এই এআর মানেই কিন্তু ডিম্যান্ড কার্ভ, তার মানে ডিম্যান্ড কার্ভটা কীরকম হচ্ছে? নিম্নমুখী হচ্ছে। এখানে ডিম্যান্ড কার্ভ কী ছিল? সম্পূর্ণ স্থিতিস্থাপক, হরাইজেন্টাল বা অনুভূমিক। একচেটিয়া বাজারে বা অপূর্ণ প্রতিযোগিতার বাজারে ডিম্যান্ড কার্ভটা নিম্নমুখী, চাহিদা রেখা নিম্নমুখী, এবং তার ফলে আমরা যদি এআর এমআর কার্ভটা দেখেছি, এরাও হচ্ছে নিম্নমুখী হয়। এবং টিআর কার্ভটা কেমন পেয়েছি এখানেই যদি আমরা দেখাই, টিআর কার্ভ প্রথমে বাড়বে, তারপরে হ্রাস পেতে থাকে। এটা হচ্ছে টিআর ফার্স্ট রাইজেস দেন ফলস। তাহলে এই হচ্ছে দাম স্থির থাকা, অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতার বাজার এবং অপূর্ণ প্রতিযোগিতার বাজারের মধ্যে কম্প্যারিজন বা তুলনা। তাহলে আশা করি এইখান থেকে তোমরা এই বিভিন্ন প্রকার যে আমরা দেখলাম রেভিনিউ কার্ভ, সেটা তোমরা বুঝতে পেরেছ। এইবার আমরা আসব
মুনাফার ক্ষেত্রে। মুনাফার ক্ষেত্রটা বলার আগে একটা বিষয় তোমাদেরকে বলি, সেটা হলো যে কোনো ফার্মের যদি আমরা বাজারে দ্রব্যের দামকে বলি পি এবং ফার্মের প্রান্তিকায় যদি এমআর হয় এবং বাজারে যে দ্রব্যটা বিক্রি করছে সেই দ্রব্যের চাহিদার স্থিতিস্থাপকতা যদি ইপি হয়, তাহলে এদের মধ্যে একটা সম্পর্ক দেখা যায়। সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে যে এমআর সমান পি, পিও লিখতে পারো, আবার পি মানেই তো এআর, তার মানে এআরও লিখতে পারো, 1 - 1 বাই ইপি। ইপির মানটা পরম মানটা নেওয়া হবে, ওই জন্য আমরা একটু মড সাইন দিই। তাহলে রিলেশন কি? যে কোনো বাজারে পূর্ণ প্রতিযোগিতা হোক, একচেটিয়া হোক, বা যে কোনো বাজারে দাম প্রান্তিকায় এবং চাহিদার দাম স্থিতিস্থাপকতার মধ্যে সম্পর্ক হচ্ছে এমআর সমান পি ইন্টু 1 - 1 বাই ইপি। তাহলে এবার দেখো, পূর্ণ প্রতিযোগিতার বাজারে আমরা কি বলেছিলাম? পূর্ণ প্রতিযোগিতার বাজারে বলেছিলাম যে তোমাদের চাহিদার দাম স্থিতিস্থাপকতা অসীম। তার মানে এই ভ্যালুটাকে যদি আমি অসীম ধরি, তাহলে কি হবে? 1 - 1 বাই ইপি ছিল। এই ইপিটা যদি অসীম হয়, তাহলে আমরা এখানে 1 বাই অসীম, তাহলে 1 বাই অসীম মানে এর ভ্যালুটা কি হয়ে যাবে? 0। তাহলে 1 - 0, তাহলে 1। তার মানে এমআর ইকুয়ালস টু, এখান থেকে যদি ভ্যালুটা পুট করো, তাহলে এমআর ইকুয়ালস টু পি ইন্টু 1, দ্যাট ইজ পি। তাহলে সেটা কোন বাজারে হয়? পূর্ণ প্রতিযোগিতার বাজারেই আমরা সম্পর্কটা পেয়েছিলাম। দেখো, এখন এই সম্পর্ক থেকেও দেখাতে পারলাম যে পূর্ণ প্রতিযোগিতার বাজারে চাহিদার দাম স্থিতিস্থাপকতা অসীম, ফলে দাম এবং প্রান্তিক রেভিনিউ সমান হয়। এবার আমরা আসব প্রফিট সম্পর্কে। প্রফিট বা মুনাফা, এই বিষয়টা কেন গুরুত্বপূর্ণ? কারণ ফার্ম উৎপাদন করছেই লাভ করার জন্য, মুনাফা করার জন্য। এবার সেই মুনাফাটার উপর নির্ভর করছে তার ডিসিশন। সে উৎপাদন যদি লাভ বেশি হয় বেশি উৎপাদন করবে, লাভ যদি কম হয়, ক্ষতি হয়, ক্ষতি সহ্য করে সে কতদিন উৎপাদন করবে। একটা সময় সে উৎপাদন বন্ধ করে চলে যাবে। তাহলে তার কাছে মুনাফা বা প্রফিটটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রফিট সম্পর্কে তার ধারণা থাকা দরকার। এবং এই প্রফিটটা কিভাবে আমরা পাই? ফার্ম দু রকম প্রফিট বা মুনাফা অর্জন করতে পারে। মূলত ফার্ম তার উৎপাদিত দ্রব্য বাজারে বিক্রি করে যে আয় হয় সেটাকে আমরা বলি টোটাল রেভিনিউ। আর ফার্ম তার উৎপাদিত দ্রব্য বাজারে বিক্রি করে যে আয়টা পাচ্ছে, সেই দ্রব্যটা তো তাকে তৈরি করতে হচ্ছে। তা তৈরি করতে তার মোট যে খরচ, সেটাকে আমরা বলি মোট ব্যয়। এই মোট আয় আর মোট ব্যয়ের যে ডিফারেন্স, পার্থক্য, এটাকেই আমরা প্রফিট পাই দিয়ে ডিনোট করি, মুনাফা বলি। তাহলে মুনাফা হচ্ছে যে কোনো ফার্মের মোট আয় এবং মোট ব্যয়ের পার্থক্য। এখন এই টিআর আর টিসির মধ্যে সম্পর্ক কেমন হতে পারে? টিআর টিসির চেয়ে বড় হতে পারে, অথবা টিআর টিসির চেয়ে ছোট হতে পারে, অথবা টিআর টিসির সমান হতে পারে। এর বাইরে তার কিছু হতে পারে না। টিআর এবং টিসি এই দুটো যদি দেখো টিআর টিসির থেকে বড় হলো, অর্থাৎ ফার্মের মোট আয়, যেমন ধরো ফার্ম কোনো দ্রব্য উৎপাদন করে বাজারে বিক্রি করলো, ফার্মের বিক্রি করে পেল 500 টাকা, আর ফার্মটা ওই দ্রব্য তৈরি করতে তার খরচ হয়েছে, মোট ব্যয় হয়েছে 300 টাকা। তাহলে তার টিআর বড় টিসির চেয়ে, তখন ফার্মের মুনাফা হবে। এই মুনাফাটা আমরা কি বলতে পারি? পাই গ্রেটার দ্যান 0। এইটাকে আমরা বলি সুপার নর্মাল প্রফিট বা অস্বাভাবিক মুনাফা বা এক্সেস প্রফিট। তাহলে এক্সেস কথাটা আসছে কেন?
শুধুই তো মুনাফা বলা যেত। শুধু মুনাফা হতে পারে কখন, যখন ফার্মের, তাহলে 1 নাম্বার কেস আমরা এটা দেখলাম যেখানে ফার্মের টিআর টিসির চেয়ে বড়। যদি উল্টোটা ঘটে, টিআর টিসির থেকে ছোট, অর্থাৎ আমি বলছি ফার্ম বাজারে বিক্রি করেছে দ্রব্যটা তার 500 টাকা, দ্রব্যগুলো বিক্রি করে পেয়েছে 500 টাকা, এবং ওই দ্রব্য তৈরি করতে ফার্মের খরচ হয়েছে ধরো 700 টাকা। তাহলে মোট আয় 500, মোট ব্যয় 700, তার মানে তার লস হলো, লস হচ্ছে -200। তাহলে টিআর যদি টিসির থেকে ছোট হয় তাহলে ফার্মের লস হবে, অর্থাৎ পাই <0। তাহলে মুনাফা হচ্ছে পাই <0 আর লস হচ্ছে পাই <0। কিন্তু যদি আমরা আরেকটা বিষয় দেখি, যে ধরো টিআর আর টিসি সমান, ফার্মের মোট আয় মোট ব্যয় সমান, তাহলে কি হবে? 500 টাকা ফার্ম বিক্রি করে আয় করে, যত মোট রেভিনিউ 500 টাকা, আবার ওই দ্রব্যটা তৈরি করতে ফার্মের 500 টাকাই ব্যয় হয়েছে, তাহলে মোট ব্যয়ও 500। তাহলে প্রফিট পাই কত হবে? টিআর মাইনাস টিসি 0। এই যে টিআর বাই মাইনাস টিসি 0 হলো, এইটাকে আমরা বলছি নরমাল প্রফিট। তোমাদের প্রশ্ন আসতে পারে 0, 500 টাকা সে পেয়েছিল, 500 টাকায় তার খরচ, তাহলে আর এখানে প্রফিট আসছে কেন? প্রফিট বলছি কেন? হ্যাঁ, প্রফিট এই জন্যই বলা হবে। মুনাফা এই কারণেই বলছি, স্বাভাবিক মুনাফা। আমি ধরো ফার্ম, আমি দ্রব্যটা উৎপাদন করছি, তাহলে আমি অন্য জায়গায় কাজ করলে যে আয়টা পেতে পারতাম ন্যূনতম, অর্থাৎ অপরচুনিটি কস্ট আমার, সেই টাকাটা আমি এই মোট ব্যয়ের মধ্যে ধরে নিয়েছি। অর্থাৎ আমি অন্য জায়গায় কাজ করলে যে ওয়েজ বা স্যালারি বা আয় করতে পারতাম, আমি ফার্মের যখন মোট ব্যয় ক্যালকুলেট করছি তখন আমার ওই খরচটাকেও মোট ব্যয়ের মধ্যে ধরে নিয়েছি। ফলে এইবার টিআরটিসি সমান হওয়ার অর্থ, আমি অন্য জায়গায় কাজ করলেও যে টাকা পেতাম, এখানে কাজ করলেও আমি সেই টাকাই পাচ্ছি, এক্সট্রা কোনো টাকা পাচ্ছি না। তার মানে নর্মাল যা পাওয়ার তাই, এই অর্থে এটাকে আমরা বলছি নর্মাল প্রফিট। কিন্তু আমি আমার ওই টাকাটা ধরার পরেও যখন পাই টিআরটিসির থেকে বড় হচ্ছে, অর্থাৎ পাই <0, মুনাফা ধনাত্মক, তার মানে আমি এক্সট্রা প্রফিট, অ্যাবনর্মাল প্রফিট বা সুপার নর্মাল প্রফিট আর্ন করছি বা লাভ করছি। তাহলে এই দুটো ঘটনা কেন নর্মাল প্রফিট আর কেন অতিরিক্ত অস্বাভাবিক বা অ্যাবনর্মাল প্রফিট বলা হচ্ছে, আশা করি বুঝতে পেরেছ। আর একটা ঘটনা যেটা আমরা 2 নম্বরে বলেছি, যে ফার্ম লস করতে পারে। তাহলে একটা কি, দ্য মিনিমাম প্রফিট নেসেসারি টু কিপ আ ফার্ম ইন বিজনেস ইন দ্য লং রান, ইট occurs when total revenue equals total cost, meaning AR equals to AC। এইখানটায় যেহেতু উদ্যোক্তা, এন্টারপ্রেনিউয়ার বা ফার্মের যে আয়টা, ন্যূনতম যে আয়টা না পেলে সে উৎপাদনে নিজেকে নিয়োজিত রাখবে না, সেই আয়টা ধরা থাকে, এই জন্য এইটাকে আমরা বলছি নর্মাল প্রফিট। আর সুপার নর্মাল প্রফিটের ক্ষেত্রে অবশ্যই টিআরটিসির থেকে বড় হবে, আর লসের ক্ষেত্রে টিআরটিসির থেকে ছোট হবে। তাহলে এই হচ্ছে আমাদের 3 ধরনের মুনাফার ঘটনা। এটাকে আমরা লসটাকে আবার মুনাফা বলছি কেন, তোমাদের মনে এটাও আসতে পারে। ঠিক আছে, না বুঝলাম এটা স্বাভাবিক মুনাফা, এটা অস্বাভাবিক মুনাফা, ওকে, কিন্তু এটাকে লস বলছি কেন? লসটাকে কেন মুনাফার মধ্যে ধরছি? মুনাফাটা এক্ষেত্রে ঋণাত্মক। এই যে মাইনাস, যদি এইটা পাই নেগেটিভ, মানে কি, টিআর যখন টিসির থেকে ছোট তখন পাই <0, তার মানে ফার্ম -200 টাকা। আমি যে উদাহরণটা বলেছিলাম সেখানে কি হয়েছিল, 500 টাকা ফার্ম আয় করছে, 700 টাকা তার খরচ, তাহলে তার মুনাফা হলো -200 টাকা, ঋণাত্মক মুনাফা। তাহলে মুনাফাকে আমরা এইভাবে 3টে দিক বা 3 ভাবে এক্সপ্লেন করতে পারি, যে একটা হচ্ছে স্বাভাবিক মুনাফা, একটা অস্বাভাবিক মুনাফা, আর একটা ঋণাত্মক মুনাফা বা ক্ষতি। তাহলে এখন প্রশ্ন হলো যে কোনো ফার্ম এই মুনাফার বিষয়টা বুঝলো, তার মানে ফার্ম এখনো পর্যন্ত আমরা যে আলোচনা করেছি, উৎপাদন তত্ত্ব, ব্যয় তত্ত্ব,
রেভিনিউ তত্ত্ব এবং এলাম মুনাফা। এই আলোচনাগুলো থেকে তোমাদের কাছে এখন কি কি বিষয় জানা আছে? ফার্ম কি আয় করছে, তার মোট রেভিনিউ টিআর কি, ফার্ম যে উৎপাদন করছে তার মোট ব্যয় টিসি কি, ফার্ম যে মুনাফা করছে পাই সেটা সমান কিভাবে পেল, টিআর থেকে টিসি বাদ দিলেই পাওয়া যাবে। কিন্তু কোনো ফার্ম কোন জায়গায় ভারসাম্যে পৌঁছাবে, অর্থাৎ ইকুইলিব্রিয়াম অ্যাচিভ করবে, কোন জায়গায় ফার্ম তার লক্ষ্য পূরণ হবে, অর্থাৎ প্রফিট ম্যাক্সিমাইজেশন বা মুনাফা সর্বাধিকীকরণ ছিল, সেই লক্ষ্যে কোন জায়গায় পৌঁছাবে, কি শর্ত পূরণ হলে ফার্ম সেই জায়গায় পৌঁছাবে, আমরা এখন সেটা আলোচনা করব। অর্থাৎ ইকুইলিব্রিয়াম অফ আ ফার্ম। দেখো, প্রফিট ম্যাক্সিমাইজেশন অর্থাৎ মুনাফা সর্বাধিক করতে গেলে যে কোনো ফার্মকে দুটো শর্ত, যে কোনো বাজারে যে কোনো ফার্মকে দুটো শর্ত পূরণ করতে হয়। একটাকে বলা হয় যে নেসেসারি কন্ডিশন বা অত্যাবশ্যকীয় বা প্রয়োজনীয় কন্ডিশন। প্রয়োজনীয় কন্ডিশনটা কি? গুরুত্বপূর্ণ কন্ডিশন, সেটা হলো ফার্মের এমআর আর এমসি সমান হবে, প্রান্তিক রেভিনিউ এবং প্রান্তিক কস্ট এই দুটো সমান হবে। আর এই শর্তটা পূরণ হলেই ফার্ম ভারসাম্য অর্জন করবে বা ইকুইলিব্রিয়াম অ্যাচিভ করবে, অ্যাটেন করবে, তা কিন্তু নয়। আরও একটা শর্ত, যেটাকে আমরা বলি সেকেন্ড অর্ডার কন্ডিশন বা সাফিসিয়েন্ট কন্ডিশন বা যথেষ্ট শর্ত। সেই যথেষ্ট শর্তটা হচ্ছে যে এমসি রেখাটা এমআর রেখাকে নিচ থেকে ছেদ করবে। অর্থাৎ আমরা বলতে পারি এমসি কাটস এমআর ফ্রম বিলো, এমআর ফ্রম বিলো, বা এইটাকে এইভাবে বলা যায় যে এমসি রাইজিং হবে, এমসি ইজ রাইজিং, এমসি কে ঊর্ধ্বমুখী হতে হবে। অথবা এটাকে আরেকভাবেও বলা যেতে পারে যে স্লোপ অফ এমসি, অর্থাৎ এমসি রেখার ঢাল, ওই ছেদবিন্দু যেখানে এমআর আর এমসি সমান হবে, সেই ছেদবিন্দুতে এমসি রেখার ঢালটা এমআর রেখার ঢালের থেকে বেশি হবে। আমি তোমাদের যদি একটা ছবি দিয়ে দেখাই, যে যেমন ধরো আমি যদি বলি যে এইটা এমআর রেখা, এমআর রেখা এইটা, আর এমসি রেখা হচ্ছে এইটা, তাহলে বলো তো এখানে আমরা এমআর আর এমসি হচ্ছে দুটো জায়গায় দেখতে পাচ্ছি। একটা হচ্ছে এই এ বিন্দুতে, আর একটা হচ্ছে বি বিন্দুতে। তাহলে প্রথম শর্তের কথা যদি ভাবি, তাহলে এ বিন্দুটাও প্রথম শর্তকে পালন করছে, বি বিন্দুটাও প্রথম শর্ত পূরণ করছে। তাহলে দুটোই কি ভারসাম্য বিন্দু? না, দ্বিতীয় শর্তটা কিন্তু দুটো বিন্দুই দুটোই কিন্তু করেনি, কোন একটা করেছে। কোনটা? এইটা এমসি রেখাটা নিচ থেকে এমআরকে ছেদ করেছে, তাহলে এটা নয়। আর বি বিন্দুতে এমসি নিচ থেকে এমআরকে ছেদ করেছে, তাহলে বি বিন্দুটা। তাহলে একমাত্র এই দ্বিতীয় শর্তটা পূরণ হয়েছে বি বিন্দুতে। তাহলে ফার্মের ভারসাম্য কোন বিন্দুটা হবে? ফার্মের ভারসাম্য বিন্দু হবে এই বিন্দুটা, যেখানে এমআর এমসি সমান হয়েছে। শুধু তাই নয়, এমসি ঊর্ধ্বমুখী বা এমসি রেখার ঢাল এমআর এর চেয়ে বেশি, বা এমসি রেখা নিচ থেকে এমআরকে ছেদ করেছে। তাহলে এই দুটো শর্ত পূরণ হলেই ফার্ম কিন্তু ভারসাম্যে পৌঁছাবে। এখন একটা প্রশ্ন আসে বা তোমাদের মনে হতে পারে, কোনো একটা ফার্ম কতদূর পর্যন্ত উৎপাদন চালাবে? তার এমআর আর এমসি দেখেই ফার্ম কিন্তু সিদ্ধান্ত নিতে পারে যে আর এক একক বেশি উৎপাদন করব না আরও উৎপাদন চালাবো। যতক্ষণ পর্যন্ত ফার্মের এমআরটা এমসির চেয়ে বেশি থাকে, ততক্ষণ পর্যন্ত ফার্ম তার উৎপাদন বাড়িয়ে যায়। কেন বাড়াবে? আরও উৎপাদন বাড়ালে তার এমআর এক একক উৎপাদন করে সে যে আয়টা পায় সেটা তার এমআর,
আর ওই 1 একক তৈরি করতে তার যে খরচ সেটা হচ্ছে এমসি। তাহলে ধরো এই সিচুয়েশনটার কথাই ভাবি যে 1 একক বাজারে বিক্রি করে পাচ্ছে 15 টাকা, তার মানে এমআর 15, আর ওই 1 একক তৈরি করতে তার খরচ হচ্ছে 10 টাকা, অর্থাৎ এমসি 10। তাহলে ফার্মের লাভ হচ্ছে না, ফার্মের লক্ষ্য তো মুনাফা সর্বোচ্চ করা। তাহলে উৎপাদন বাড়িয়ে যাবে, ফার্ম উৎপাদন বাড়িয়ে যাবে। তাহলে ফার্ম শুড ইনক্রিজ আউটপুট। যতক্ষণই এটা বাড়বে, বেশি থাকবে, ততক্ষণই চালিয়ে যাবে। যে সময় এক সময় কি হবে, বাড়াতে এক সময় এমআর এমসির সাথে সমান হয়ে যাবে, তখন থেমে যাবে। এবার তো বললে না, থেমে গেল না, তখনও ফার্ম 15 টাকাটা কমতে ধরো এই জায়গায় 10, তাহলে সমান থেমে যাবে। কিন্তু যদি ফার্ম আরো উৎপাদন করে তাহলে তার এমসি ফল করে। এবার সেক্ষেত্রে কি ঘটবে, যদি এমআর এমসির চেয়ে ছোট হয়, আমরা যদি আরো একটু স্পেসিফিক্যালি বলি, দেখো যে একটা সময় পরে এমআর এর থেকে এমসি বড় হয়ে গেল, এই সিচুয়েশনে কি হবে, এমআর এর থেকে যখন এমসি বড় তখন ফার্ম উৎপাদন চালিয়ে যাবে। এমআর এর থেকে এমসি যখন ছোট, অর্থাৎ ফার্ম উৎপাদিত দ্রব্য বাজারে বিক্রি করে পাচ্ছে ধরো 15 টাকা, আর সেই দ্রব্যটা তৈরি করতে ফার্মের খরচ হচ্ছে 18 টাকা, তাহলে ফার্ম লস হবে না? লস হচ্ছে। তাহলে ফার্ম একটা বেশি তৈরি করলেই তার আয় মাত্র 15 টাকা বাড়ছে, কিন্তু খরচ 18 টাকা, তাহলে তার ক্ষতি হবে। সে কি করবে, উৎপাদন কমিয়ে দেবে, অর্থাৎ এই সিচুয়েশনে উৎপাদন কমে যাবে। তাহলে এমআর এমসির চেয়ে বড় হলে উৎপাদন বাড়বে, এমআর এমসির চেয়ে ছোট হলে উৎপাদন কমবে। দেখো, when MR less than AC, the farm should reduce output। তাহলে একমাত্র বড় হলেও উৎপাদন বাড়াতে থাকবে, ছোট হলেও উৎপাদন কমাতে থাকবে। একমাত্র কোন জায়গায় উৎপাদন বাড়া কমা করবে না, যেখানে ফার্মের এমআর এমসি সমান হবে। তাহলে এটাই হচ্ছে ফার্মের প্রফিট ম্যাক্সিমাইজেশনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ধারণা, যেটা আমরা দেখলাম। তাহলে এই প্রফিটের ধারণা, প্রফিট ম্যাক্সিমাইজেশন হলো, আমরা এখান থেকে নিউমেরিক্যাল এক্সাম্পল দিয়েও তোমাদেরকে ব্যাখ্যা করেছি। তাহলে গোটা আলোচনাটার যদি আমরা একটা সিনপসিসে আসি, কি দাঁড়াবে, আমরা প্রথমে আলোচনা করলাম রেভিনিউ তত্ত্ব। ফার্ম তার উৎপাদিত দ্রব্য বাজারে বিক্রি করে যে আয় পায়, সেই রেভিনিউটার 3 ধরনের কনসেপ্ট পেলাম, মোট রেভিনিউ, গড় রেভিনিউ, প্রান্তিক রেভিনিউ, এবং তাদের মধ্যে সম্পর্ক দেখলাম। দাম স্থির থাকলে পূর্ণ প্রতিযোগিতার বাজারে কি সম্পর্ক হবে, দাম পরিবর্তনশীল হলে অর্থাৎ অপূর্ণ প্রতিযোগিতার বাজারে কি হবে। তারপরে আমরা এলাম যে প্রান্তিক রেভিনিউ, গড় রেভিনিউ এবং চাহিদা স্থিতিস্থাপকতার মধ্যে, দাম স্থিতিস্থাপকতার মধ্যে কি সম্পর্ক, এবং শেষে আমরা আলোচনা করলাম কোনো ফার্ম মুনাফা অর্জন করতে গেলে কোথায় ভারসাম্যে পৌঁছাবে, ফার্ম কখন উৎপাদন বাড়াবে এবং ফার্ম কখন উৎপাদন কমাবে, এবং কোন জায়গায় এসে ফার্ম উৎপাদন বাড়া কমা করবে না, অর্থাৎ ফার্ম উইল অ্যাটেন ইটস ইকুইলিব্রিয়াম, অর্থাৎ কোনো ফার্ম ভারসাম্য অর্জন করবে। আমরা তৃতীয় ইউনিটে মাইক্রো ইকোনমিক্সের এই সমগ্র অংশটা বিভিন্ন এপিসোডে আলোচনা করলাম। প্রথম উৎপাদন তত্ত্ব, দ্বিতীয় ব্যয় তত্ত্ব, তৃতীয় রেভিনিউ এবং মুনাফা তত্ত্ব। আশা করি এই গোটা আলোচনা পর্ব থেকে তোমরা ফার্ম বা উৎপাদন প্রতিষ্ঠান কি, তাদের আয় ব্যয় মুনাফা সংক্রান্ত যাবতীয় ধারণা পরিষ্কার বুঝতে পেরেছ। আগামী পর্বে আবার আমরা অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব।